আজ আমরা মেন্টাল হেলথ নার্সিংয়ের একটা টপিক সাইকিয়াট্রিক এমার্জেন্সি সম্পর্কে আলোচনা করব। সাইকিয়াট্রিক এমার্জেন্সি এই ওয়ার্ডটা থেকে কী বোঝা যাচ্ছে না, সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে বা সাইকিয়াট্রি নার্সিংয়ের বিভিন্ন যে কন্ডিশনগুলো রয়েছে সেইগুলোর জন্য যখন বিভিন্ন এমার্জেন্সিক্যাল সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে সেইগুলো কি বলা যায় কি সাইকিয়াট্রিক এমার্জেন্সি। এই সাইকিয়াট্রিক এমার্জেন্সি ডেফিনেশনটা কি বা এর আন্ডারে কোন কোন কন্ডিশনগুলো পড়ছে, সেই সমস্ত কন্ডিশনগুলো কি কারণের জন্য বা কি কজেসের জন্য হচ্ছে, তার সাইন সিমটমস কি, সেগুলোকে কীভাবে ম্যানেজ করা যাবে বা কীভাবে প্রিভেন্ট করা যাবে সেগুলো সম্পর্কে আজ জানবো। তো ফার্স্ট কি বলেছে ইন্ট্রোডাকশান। সাইকিয়াট্রিক এমার্জেন্সি ইন্ট্রোডাকশানে কি বলেছে না, সাইকিয়াট্রিক এমার্জেন্সি হচ্ছে একটা কন্ডিশন যেখানে একটা পার্সন বা একটা পেশেন্ট তার থট এফেক্ট এবং সাইকোমোটর অ্যাক্টিভিটি ডিস্টারবেন্স হয়, যার জন্য সেই পার্সনটা কী করছে না নিজের এনভায়রনমেন্ট বা নিজের আশেপাশের মানুষদের সুসাইডাল থ্রেট দিচ্ছে। সেই সমস্ত কন্ডিশনগুলোকেই বলা হচ্ছে কি সাইকিয়াট্রিক এমার্জেন্সি। এবার এই সাইকিয়াট্রিক এমার্জেন্সিটা কেন তৈরি হচ্ছে না, সেই পার্সনটা যখন বিভিন্ন সাইকোসোশ্যাল স্ট্রেসারের মধ্য দিয়ে যায়, মানে স্ট্রেসার মানেটা কি, যে সমস্ত ফ্যাক্টরগুলো স্ট্রেসটাকে ডেভেলপ করে, সেই সমস্ত যে সমস্ত কারণের জন্য স্ট্রেস তৈরি হয় সেই সমস্ত কারণগুলোকে বা সেই সমস্ত ফ্যাক্টরগুলোকেই মেনলি স্ট্রেসার বলে। তো বিভিন্ন সাইকোলজিক্যাল স্ট্রেসার হতে পারে, বিভিন্ন সোশ্যাল স্ট্রেসার হতে পারে। তো সেই সমস্ত সোশ্যাল স্ট্রেসারের জন্য যখন একটা পার্সনের মধ্যে স্ট্রেস ডেভেলপ হয় এবং সেই স্ট্রেসটা যখন ডিস্ট্রেসে পরিণত হয় এবং সেই স্ট্রেস বা ডিস্ট্রেসটাকে যখন কোপ আপ করতে পারে না, তখন সেই পার্সনের কী হয় না মেন্টাল অ্যান্ড ইমোশনাল ডিস্ট্রেস তৈরি হয় এবং সেই মেন্টাল এবং ইমোশনাল ডিস্ট্রেসটাকে ওই পার্সনটা কী করছে না কোপ আপ করতে পারছে না, কারণ ওই ইন্ডিভিজুয়ালের কোপ আপ ক্যাপাসিটিটা ইম্পেয়ার হয়ে গেছে বা ডিমিনিশ হয়ে যাচ্ছে ওই স্ট্রেসার ফ্যাক্টরগুলোর জন্য। তো তখন সেই পার্সনের থট এফেক্ট এবং সাইকোমোটর অ্যাক্টিভিটি ডিস্টারবেন্স হচ্ছে, যার জন্য সেই পার্সনটা সুসাইডাল থ্রেট দিচ্ছে বা সুসাইড করার অ্যাটেম্প করছে। তো এই সমস্ত কন্ডিশনগুলোকেই বলা হচ্ছে কি সাইকিয়াট্রিক এমার্জেন্সি। এই সমস্ত সাইকিয়াট্রিক এমার্জেন্সি মেনলি ইমিডিয়েট কেয়ারের প্রয়োজন হয়, কারণ সেই সমস্ত পার্সনের ইমোশন, থট এবং বিহেভিয়ারের সিভিয়ার ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, সেই জন্যই ইমিডিয়েট একটা কেয়ারের প্রয়োজন হয়। বোঝা গেছে ইন্ট্রোডাকশান। দেন ডেফিনেশনে কি বলেছে, psychiatric emergency is an acute disturbance of thought, mood, behavior or social relationship of a patient that requires an immediate management that defined by the patient, family or community, which causes sudden distress to the individual, other and sudden disability or death. তো সাইকিয়াট্রিক এমার্জেন্সি মানে যখন কোনো পেশেন্ট বা কোনো পার্সন এর থট, মুড, বিহেভিয়ার বা সোশ্যাল রিলেশনশিপের ডিস্টারবেন্স হয়, তখন সেই পার্সনটা বিভিন্ন স্ট্রেস বা ডিস্ট্রেসের মধ্য দিয়ে যায় এবং তার ডিসঅ্যাবিলিটি বা ডেথ পর্যন্ত হতে পারে। সেই সমস্ত কন্ডিশনগুলোকে সাইকিয়াট্রিক এমার্জেন্সি বলে, যেখানে একটা ইমিডিয়েট কেয়ার বা ইমিডিয়েট ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। তো এই সমস্ত যে কন্ডিশনগুলো ক্রিয়েট হচ্ছে সেটা পেশেন্টের দ্বারা ডিফাইন হতে পারে, ফ্যামিলি মেম্বারের দ্বারা ডিফাইন হতে পারে বা কোনো কমিউনিটি পার্সন বা সোসাইটির কোনো মেম্বারের দ্বারাও ডিফাইন হতে পারে। মানে এইটা যখন কেউ পার্সন বলছে যে সেই পার্সনটা বিভিন্ন সাইকিয়াট্রিক এমার্জেন্সির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সেই পেশেন্ট নিজে থেকে এসে বলতে পারে, ফ্যামিলি মেম্বার দ্বারা ডিফাইন হতে পারে বা কমিউনিটি পার্সন দ্বারা ডিফাইন হতে পারে। বোঝা গেছে ডেফিনেশন। নেক্সট কি টাইপস। তো টাইপস পড়ার আগে আমাকে জানতে হবে কি সাইকিয়াট্রিক এমার্জেন্সি মানেই যে শুধুমাত্র সাইকিয়াট্রিক পেশেন্ট বা মেন্টালি আনহেলদি পেশেন্টদের ক্ষেত্রেই দেখা দেয় সেটা নয়, মেন্টালি হেলদি পার্সনদের ক্ষেত্রেও সাইকিয়াট্রিক এমার্জেন্সিক্যাল কন্ডিশনগুলো দেখা দিতে পারে। আনহেলদি পার্সনের ক্ষেত্রে তো সাইকিয়াট্রিক এমার্জেন্সিক্যাল কন্ডিশনগুলো দেখা দেবেই, তাছাড়াও বিভিন্ন মেন্টালি হেলদি পার্সনদের ক্ষেত্রে কখন দেখা দেয় না, যখন সেই পার্সনটা বিভিন্ন মেডিকেল কন্ডিশন, যেমন হতে পারে কি অ্যাক্সিডেন্টের জন্য কোনো ডিসঅ্যাবিলিটি ক্রিয়েট হয়েছে যার জন্য সেই পার্সনটা তার ডেইলি লাইফের অ্যাক্টিভিটিগুলো প্রপার হতে করতে পারছে না, বা হতে পারে কি ক্যান্সার এর জন্য কোনো পার্সন প্রচুর চেষ্টা করে সারভাইভের জন্য, তো সেখান থেকেও বিভিন্ন সাইকিয়াট্রিক্যাল এমার্জেন্সিক্যাল কন্ডিশন ক্রিয়েট হতে পারে। তো এই সমস্ত মেডিকেল কন্ডিশনের জন্য হতে পারে বা যে সমস্ত কন্ডিশনগুলো মেডিকেল ফিল্ডের সাথে আনরিলেটেড রয়েছে, মানে যেমন ডিজাস্টার বা রেপ কেস, এই সমস্ত কন্ডিশনের মধ্যে দিয়ে যখন কোনো মেন্টালি হেলদি পার্সন যায়, তখন সেই মেন্টালি হেলদি পার্সনটাও বিভিন্ন সাইকিয়াট্রিক এমার্জেন্সিক্যাল কন্ডিশনের মধ্য দিয়ে যেতে পারে। তো সাইকিয়াট্রিক্যাল এমার্জেন্সিক্যাল কন্ডিশনটা বোথ মেন্টালি হেলদি বা মেন্টালি আনহেলদি যে কোনো পার্সনের মধ্যেই হতে পারে। বোঝা গেছে। তো এই সাইকিয়াট্রিক এমার্জেন্সি কন্ডিশনটা আর কীভাবে ক্লাসিফাইড করা হয়, তো সাইকিয়াট্রিক এমার্জেন্সিক্যাল কন্ডিশনটা মেনলি 3 ধরনের হয়। একটা হচ্ছে মেজর,
মাইনর আর মেডিকেল কন্ডিশন। কোন কন্ডিশনগুলো মেজরের আন্ডারে পড়ছে বা কোন কন্ডিশনগুলো মাইনরের আন্ডারে পড়ছে, এই যে ক্লাসিফাইটা করা হচ্ছে এটা মেনলি ডেঞ্জার অফ লাইফের উপর বেস করে ক্লাসিফিকেশনটা করা হয়। কখন? এই যে সাইকিয়াট্রিক এমার্জেন্সিক্যাল কন্ডিশন, এই সাইকিয়াট্রিক এমার্জেন্সিক্যাল কন্ডিশনের জন্য কোনো পার্সন সুসাইডাল থ্রেট দিতে পারে বা সুসাইডাল অ্যাটেম্প করতে পারে। তো সেক্ষেত্রে কি হতে পারে না, সেই পার্সনের বা সেই পেশেন্টের নিজের লাইফ রিস্ক হতে পারে বা আশেপাশের এনভায়রনমেন্টের বা আশেপাশের মানুষের লাইফ রিস্ক হতে পারে। তো এই ডেঞ্জার অফ লাইফের উপর বেস করেই বিভিন্ন কন্ডিশনগুলোকে মেজরের আন্ডারে ফেলা হচ্ছে এবং বিভিন্ন কন্ডিশনগুলোকে মাইনরের আন্ডারে ফেলা হচ্ছে। তো কোন কন্ডিশনটা মাইনর হবে আর কোন কন্ডিশনটা মেজর হবে না, যে ক্ষেত্রে ডেঞ্জার অফ লাইফ কম বা কোনো ডেঞ্জার অফ লাইফ নেই সেই সমস্ত কন্ডিশনগুলোকে মাইনরের আন্ডারে রাখা হয়, বা যে সমস্ত কন্ডিশনগুলোর ক্ষেত্রে ডেঞ্জার অফ লাইফ রয়েছে বা লাইফ রিস্ক রয়েছে, সেটা হতে পারে বোথ পেশেন্ট ইটসেলফের ক্ষেত্রে বা আদার্স কোনো এনভায়রনমেন্টের পার্সনের ক্ষেত্রে। তো মোর ডেঞ্জার অফ লাইফ বা লাইফ রিস্ক তাহলে সেই সমস্ত কন্ডিশনগুলোকে মেজরের আন্ডারে রাখা হয়। বোঝা গেছে কিভাবে ক্লাসিফাইটা করা হয়। তো এই যে সাইকিয়াট্রিক এমার্জেন্সিটা, এই সাইকিয়াট্রিক এমার্জেন্সিটা তো যে কোনো পার্সনের মধ্যে হতে পারে এবং কি যে কোনো এজে হতে পারে। মানে এই সাইকিয়াট্রিক এমার্জেন্সি হওয়ার জন্য কোনো পার্টিকুলার বা কোনো স্পেসিফিক এজ নেই, যে কোনো এজ গ্রুপের পার্সনের মধ্যেই বা যে কোনো পার্সনের মধ্যেই এই সাইকিয়াট্রিক এমার্জেন্সিক্যাল কন্ডিশন ক্রিয়েট হতে পারে। তো এই সাইকিয়াট্রিক এমার্জেন্সিক্যাল কন্ডিশনগুলো কি কি? তিনটে ভাগে ক্লাসিফাই করা রয়েছে, মেজর, মাইনর অ্যান্ড মেডিকেল। মেজর কেসগুলো কোনগুলো? এক্ষেত্রে লাইফ রিস্কটা হাই রয়েছে, সেই সমস্ত কন্ডিশনগুলো হচ্ছে অ্যাটেম্প সুসাইড বা ভায়োলেন্স অ্যান্ড অ্যাগ্রেশন। ঠিক আছে। মাইনর কেসগুলো কোনগুলো? যে ক্ষেত্রে লাইফ রিস্কটা অনেকটা কম, সেগুলো হতে পারে স্টুপার, সাবস্টেন্স ইনটক্সিকেশন অ্যান্ড উইথড্রল, প্যানিক অ্যাটাক, হিস্টোরিক্যাল অ্যাটাক, ট্রান্সিয়েন্ট সিচুয়েশনাল ডিস্টারবেন্স, এপিলেপটিক ফিউরার, রেপ ভিকটিম অফ ডিজাস্টার। এই সমস্ত কন্ডিশনগুলো মাইনরের আন্ডারে পড়ছে। মেডিকেল কন্ডিশনগুলো কি কি না, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, সেরোটোনিন সিনড্রোম, ওভারডোজ অফ কমন সাইকিয়াট্রিক মেডিকেশন, এগুলো হচ্ছে কি মেডিকেল কন্ডিশনের আন্ডারে পড়ছে। এরপর আমরা প্রত্যেকটা সাইকিয়াট্রিক এমার্জেন্সিক্যাল কন্ডিশনগুলোকে আমরা ইলাবোরেট করে এক্সপ্লেন করব। দেখা গেছে সাইকিয়াট্রিক এমার্জেন্সি জিনিসটা কি, এই সাইকিয়াট্রিক এমার্জেন্সির আন্ডারে কি কন্ডিশনগুলো পড়ছে বা তার টাইপসটা কি কি বোঝা গেছে। নেক্সট ভিডিওতে আমরা অ্যাটেম্প সুসাইড সম্পর্কে জানবো। সাইকিয়াট্রিক এমার্জেন্সি একটা মেজর কন্ডিশন হচ্ছে অ্যাটেম্প সুসাইড সম্পর্কে আলোচনা করব।